সিদ্ধেশ্বর ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে লাগিল, ওই ছিদ্রপথেই মৃত্যু আসে নাই তো, কিন্তু কি রূপে? আচ্ছা, হরবিলাসের সেই আত্মীয়টি চলে যাবার পর কেউ কি এসেছিল? আজ্ঞে না, তবে সেদিন একটি পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল। পাঞ্জাবি জ্যোতিষী? কবে? দিন 15 আগে। কি বললে এসে? হ্যালো বন্ধুরা, আপনারা আগের একটি গল্পে শুনেছিলেন হরবিলাসের মৃত্যু রহস্যের প্রথম পর্ব। থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলের আজকের আকর্ষণ বনফুল রচিত হরবিলাসের মৃত্যু রহস্যের অন্তিম পর্ব। আগের পর্বটি যারা শোনেননি, এই ভিডিওর আই বটন ও ডেসক্রিপশন বক্সে গল্পের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে শুনে নেবেন। আজকের পর্বের মূল চরিত্র ও হরবিলাসের চরিত্রে আমি মৃন্ময়, সিদ্ধেশ্বরের চরিত্রে অভি, ডাক্তারের চরিত্রে সুজয়, পিয়নের চরিত্রে সঞ্জিত ও জ্যোতিষীর চরিত্রে সুরজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প। তা তো জানি না বাবু, তবে অনেকক্ষণ ছিল। সিদ্ধেশ্বর ভ্রুকুঞ্চিত করিয়া বসিয়া রহিল। হরবিলাসের মৃত্যু রহস্যের সহিত ইহার কোনো সম্বন্ধ আছে বলিয়া তাহার মনে হইল না। মৃত্যুর 6 মাস পরে হরবিলাস একটি উইল করিয়াছিলেন। উইলে ছিল যে তাহার মৃত্যুর পর তাহার সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া তা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হইবে। ললিতাবৃত্তি নাম দিয়া বিশ্ববিদ্যালয় নারী শিক্ষা প্রসারের জন্য উক্ত টাকার সুদ হইতে একটি বৃত্তির ব্যবস্থা করিবে। তাহার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকিতেন, তাহা হইলে সিদ্ধেশ্বরই তাহার বিষয় প্রবৃত্তির বিক্রয়ের ভার লইবে। সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকে, গভর্নমেন্টের উপর এই ভার অর্পিত হইবে। বিষয় সম্পত্তি বিক্রয়ের জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখিতেছিল। সহসা কতকগুলি ডায়েরি তাহার হাতে পড়িল। হরবিলাস যে এমন নিয়মিতভাবে ডায়েরি লিখিতেন তাহা সিদ্ধেশ্বরের জানা ছিল না। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত হরবিলাস ডায়েরি লিখিয়া গিয়েছেন। ডায়েরির পাতা উল্টাইতে উল্টাইতে এক স্থানে সিদ্ধেশ্বরের দৃষ্টি আটকাইয়া গেল। এক স্থানে লেখা, আজ একজন পাঞ্জাবি জ্যোতিষী আসিয়াছিল। সে আমার হস্তরেখা বিচার করিয়া একটি অদ্ভুত কথা বলিল। খানিকক্ষণ আমার হাতের দিকে চাহিয়া থাকিয়া আমাকে প্রশ্ন করিল, আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করিবেন না তো? না না, রাগ করিব কেন? কি জানতে চান বলুন। আপনি কি কখনো পরস্ত্রী হরণ করিয়াছিলেন? আমি প্রথমটা অবাক হইয়া গেলাম, তাহার পর মনে হইল এ খবর কাহারও নিকট সংগ্রহ করা অসম্ভব কিছুই নয়। বলিলাম, ধরুন যদি তাহাই করিয়া থাকি। তাহা হইলে একটি বিষয়ে আপনাকে সাবধান করিয়া দিতেছি। সর্পঘাতে আপনার মৃত্যু হইবে। এমন স্থানে কখনো যাবেন না যেখানে সাপ থাকিতে পারে। এই কথাগুলি বলিয়া জ্যোতিষী চলিয়া গেল। জ্যোতিষীর কথাটা বড়ই অদ্ভুত বলিয়া মনে হইল। যদি ধরিয়া লইয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হস্তরেখা হইতে নির্ধারণ করিয়াছেন, তাহা হইলে তাহার ক্ষমতা আছে, স্বীকার করিতে হইবে। আর তাহা যদি হয়, তাহা হইলে তাহার দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি তুচ্ছ করিবার মতো নয়। তাই সাবধানে থাকা উচিত। সাবধানেই আছি। বাড়ি হইতে পারতপক্ষে কখনো বাহির হই না। নিজের ঘরটিতেও বসিয়া থাকি সারাক্ষণ। কাল কিছু কার্বলিক অ্যাসিড আনাইব। শুনিয়াছি ঘরের চারিদিকে কার্বলিক লোশন ছিটাইলে সাপ আর আসে না। সিদ্ধেশ্বর ডায়েরির পাতাটার দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল।
হরবিলাস যে কিছুদিন পূর্বে কার্বলিক অ্যাসিড আনাইয়া ঘরের চতুর্দিকে ছিটাইয়ার ব্যবস্থা করিয়াছিলেন তাহা সিদ্ধেশ্বর জানিত। সহসা তাহার এ খেয়াল হইল কেন তাহাও জিজ্ঞাসা করিয়াছিল, কিন্তু কোনো উত্তর আসে নাই। হরবিলাস একটু হাসিয়াছিল মাত্র। সিদ্ধেশ্বর ভাবিতে লাগিল, জানলার ওই ছিদ্রপথে সত্যিই কি সাপ ঢুকিয়াছিল? আর সর্পঘাতে যদি তাহার মৃত্যু হইত, তাহা হইলে শব ব্যবচ্ছেদের সময় কি তাহা ধরা পড়িত না? সিদ্ধেশ্বর ডায়েরি বন্ধ করিয়া উঠিয়া পড়িল। যিনি শবব্যবচ্ছেদ করিয়াছিলেন সোজা তাহার কাছে চলিয়া গেল। আচ্ছা ডাক্তারবাবু, হরবিলাসের যদি সত্যিই সর্পঘাতে মৃত্যু হতো, আগে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন আপনি, না? তা পারতাম বই কি, কিন্তু হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন এতদিন পরে? না, এমনি। সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তারবাবুর কাছে ভাঙিল না। হার্ট ফেল করেই মারা গেছেন ভদ্রলোক, এতে কোনো সন্দেহ নেই। আর ও নিয়ে এখন মাথা ঘামিয়ে বা কী লাভ? তা বটে। একটি অপ্রস্তুত হাসি হাসিয়া সিদ্ধেশ্বর চলিয়া আসিল, কিন্তু তার মনে একটা খটকা লাগিয়াই রহিল। মাসখানেক পরে হরবিলাসের বসত বাড়িটি বিক্রয় করিবার জন্যে সিদ্ধেশ্বর তাহার চৌহদ্দিটি মাপিতেছিল। সেই সময় একটি জিনিস তাহার দৃষ্টি আকর্ষণ করিল। জিনিসটি এমন কিছুই নয়, একটি বড় মাপের কার্ডবোর্ডের বাক্স। হরবিলাস যে ঘরে শুইত সেই ঘরের পাশেই এই ঝোপের ভিতর বাক্সটি পড়িয়াছিল। খালি বাক্স, ভিতরে কিছুই নাই। তবে বাক্সের উপরে একটি নম্বর এবং দোকানের ঠিকানা লেখা রইয়াছে। রোদে জলে অস্পষ্ট হইয়া গিয়াছে বটে, কিন্তু পড়া যায়। কি মনে করিয়া সিদ্ধেশ্বর বাক্সটি তুলিয়া লইল। কি ছিল এই বাক্সে? নানারূপ আন্দাজ করিতে করিতে অবশেষে তাহার মনে হইল, বাক্সের গায়ে যে ঠিকানাটা লেখা আছে, বাক্সটি সেই ঠিকানায় পাঠাইয়া দিয়া যদি লেখা যায়, এই বাক্সে যা ছিল ঠিক এমনই একটি জিনিস ভিপি করিয়া আমার নামে পাঠিয়ে দিন, তাহলে কি হয়? হয়তো কিছুই হইবে না, কিংবা হয়তো একটা গেঞ্জি বা কয়েক জোড়া মোজা বা ওই ধরনের কিছু একটা আসিয়া পড়িতেও পারে। দেখাই যাক না কি হয়। সিদ্ধেশ্বর সেই মতো বাক্সটি প্যাক করিয়া এবং উপরোক্ত মর্মে একটি পত্রও তাহার ভিতর দিয়া সেটি পাঠাইয়া দিল। কেবল কৌতূহলের বর্ষবর্তী হইয়া সে যে এ কার্য করিল তাহা নয়, কেমন যেন নিগ্রহভাবে মনে হইতেছিল যে এই বাক্সটির সহিত হয়তো হরবিলাসের কোনো মৃত্যুর সংসর্গ আছে। দিন দশেক পর সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে বসিয়া জিনিসপত্রের একটি ফর্দ করিতেছিল। সম্মুখের দেওয়ালে টাঙানো ছিল সেই ললিতার একখানি ছবি। পিয়ন আসিয়া প্রবেশ করিল। আপনার নামে একটা ভিপি আছে বাবু। ভিপি? ক টাকার? 10 টাকা 15 আনা। সিদ্ধেশ্বর সব বিষয়ে দেখিল সেই দোকান হইতে ভিপি আসিয়াছে। ভিপি ছাড়াইয়া লইল। পিয়ন চলিয়া যাইবার পর সহাস্যে স্বগতোক্তি করিল, দেখা যাক কি এসেছে। অবিকল সেই রকম কার্ডবোর্ডের বাক্স। বাক্স খুলিয়া কিন্তু সিদ্ধেশ্বর লাফাইয়া উঠিল। বাক্সের ভিতর একটা সাপ রইয়াছে। কয়েক মুহূর্ত আতঙ্কিত দৃষ্টিতে চাহিয়া থাকিয়া ঘরের কোণে যে লাঠিটা ছিল সেই লাঠি আনিয়া দূর হইতে স্পর্শ করিল, কিন্তু সাপ নড়িল না। তখন সাহস করিয়া খোঁচা দিল একটা। খোঁচা দিতেই সাপটা আঁকিয়া বাঁকিয়া বাক্স হইতে বাহির হইয়া পড়িল। সাপটা যে রাবারের এবং স্প্রিংয়ের একটা কারসাজি তাহা বুঝিতে সিদ্ধেশ্বরের দেরি হয় নাই। তবু সে সাপটার দিকে সভয়ে চাহিয়া রইল। অবিকল একটা সত্যিকারের সাপের মতো দেখতে। নিমেষের মধ্যেই হরবিলাসের মৃত্যুর রহস্যটা তাহার কাছে যেন পরিষ্কার হইয়া গেল।
হরবিলাসের সেই আত্মীয়, সেই ডাক্তার, সেই জ্যোতিষী সকলেই বক্রেশ্বর বক্সির লোক। সহসা একটি শব্দে সিদ্ধেশ্বর চমকিয়া উঠিল। ঘাড় ফিরাইয়া দেখিল ললিতার ছবিখানা মেঝেতে পড়িয়া চুরমার হইয়া গিয়াছে।